যে ওদেরকে একটু মেসেজ দিয়ে দাও। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র। ঠিক আছে, এপিডার্মাল। তো তোমরা এপি মানে কি আগের দিন বলেছিলাম? হুম, এপি, এই যে এপি, হ্যাঁ, এপি মানে কি ছিল বলো তো? আজকে পড়বো আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র। ঠিক আছে, এটা পড়বো। তোমরা গতকাল যে পড়িয়েছিলাম এপি মানে কি ছিল বলো তো? কার স্যার মনে আছে? বাহিরে। হ্যাঁ, এপিডার্মাল মানে বাহিরের ত্বক, তাই না? তো এই জি যে স্যার। বাহিরের ত্বক, এটা এক সারি, এক সারিতে বোঝো, একটা সারিতে এরকম করে একটা সারি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, এরকম টাইপের কোষগুলো। এই যে এক সারি, হ্যাঁ, এই যে এক সারি, এক সারি কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা, তোমার নাইন টেনে পড়েছো না? প্যারেনকাইমা, কোলেনকাইমা, এগুলো পড়েছো হয়তো নাইন টেনে, তাই না? এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটার নাম কি? ব্যতিক্রমটার নাম হচ্ছে বট গাছ। ঠিক আছে, বট গাছ। এই যে বট গাছটা আছে, সেই বট গাছের একাধিক সারি, একাধিক। ঠিক আছে, বট গাছের কয়টা সারি? একাধিক সারি। ফলে এক সারি প্যারেনকাইমা দ্বারা গঠিত যে ত্বকটা থাকে। ডার্ম মানে কি ছিল? ত্বক। ঠিক আছে, এপি মানে বাইরে, তাহলে বাইরের ত্বক, বহিত্বক। ঠিক আছে, বহিত্বক। তো এই বহিত্বক কয়টা সারি কোষ দ্বারা গঠিত? এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কিন্তু বট গাছের ক্ষেত্রে অনেকগুলো সারি থাকে। সারি তো বুঝেছো, পাশাপাশি পাশাপাশি অনেকগুলো সারি থাকে। ঠিক আছে, আচ্ছা। এই যে, এই যে এক সারি, এই যে তোমাদেরকে এঁকে দেখিয়েছি এক সারি। ওকে, এখন তোমাদের যেটা নেক্সট বুঝতে হবে সেটা হচ্ছে এপিব্লেমা। হ্যাঁ, এপিব্লেমাটা কি? তোমাদের নেক্সট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে একটা হচ্ছে আহ তোমাদের দুইটা জিনিস এখন জানতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, ঠিক আছে, এপিডার্মিস। তো এপিডার্মিস গতকাল অলরেডি শিখেছি আমরা, তাই না? কাদের ক্ষেত্রে এপিডার্মিস বলি আমরা, কার কার ক্ষেত্রে বলো তো? গতকাল বলেছি সবই, বলো বলো। কাণ্ড, তাই না? কাণ্ডের ক্ষেত্রে আমরা কি বলি? এপিডার্মিস। কাণ্ডের ক্ষেত্রে আমরা কি বলি? এপিডার্মিস। আর মূলের ক্ষেত্রে আমরা কি বলি বলতো? এপিব্লেমা। তোমাদের গতকাল পড়িয়েছিলাম না এই জিনিসগুলো? মূলের ক্ষেত্রে বলি এপি, হ্যাঁ, এপিব্লেমা। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এই দুটো তো তোমরা বুঝলে। এখন তোমাদের মানে এখান থেকে ইম্পর্টেন্ট যেটা যেটা জিনিস সেটা কি? ঠিক আছে, সেটা হচ্ছে এপিডার্মিসের, হ্যাঁ, এই যে এপিডার্মিস পড়লাম আমরা, এই যে এপিডার্মিসটা পড়লাম, এপিডার্মিসের একটা স্পেশাল কথা আছে। সেটা কি? সেটা হচ্ছে এটার যে প্যারেনকেমা আছে না, প্যারেনকেমা, এই যে আমরা পড়েছি না যে একসারি প্যারেনকেমা দ্বারা গঠিত। এটার যে প্যারেনকেমা আছে, এই প্যারেনকেমা বাইরের দিকে বেশি পুরু, ভেতরের দিকে পাতলা। তাহলে এই যে প্যারেনকেমাটা আছে, এই যে ওর যে প্যারেনকেমা, হ্যাঁ, ওর যে প্যারেনকেমা সেটা হচ্ছে বাহিরের দিকে বেশি পুরু, হ্যাঁ, ভিতরের দিকে পাতলা। এখন তোমরা কিন্তু এটা অলরেডি জানো, কেন বলো তো? এই যে তোমরা যখন কাণ্ড দেখো, কাণ্ড, এই যখন তোমরা কাণ্ড দেখো, কাণ্ডের বাইরের অংশটা কি অনেক অনেক পুরু না, অনেক শক্ত না? যখন তুমি হাত দিয়ে ধরো একটা উদ্ভিদের বডি, যখন তুমি টাচ করো, দেখে মনে হয় কি উদ্ভিদটা অনেক শক্ত, তাই না? তাহলে বাইরের অংশটা জি কি স্যার। অনেক পুরু। এই পুরু হওয়ার কারণেই কিন্তু একটা উদ্ভিদকে আমাদের এরকম শক্ত লাগতেছে, অনেক শক্ত দৃঢ় মনে হচ্ছে, হ্যাঁ। হাত দিয়ে যখন ঘুষি দাও একটা উদ্ভিদের গায়ে, তখন মনে হয় যেন ওয়াও, হ্যাঁ, এটা কত শক্তিশালী, হ্যাঁ। অনেকে আছে, ছেলেরা কি করে, হাত দিয়ে ঘুষি দিয়ে প্র্যাকটিস করে, হাত শক্ত করে নাকি? তো এই জিনিসটা গাছের দেখবা যে প্র্যাকটিস করে করে হাত শক্ত বানাচ্ছে, তো ওই জায়গাটাকে বলছি আমরা এপিডার্মিস। তো এটা হচ্ছে বাইরের দিকে পুরু, ভেতরের দিকে পাতলা। এখন এই যে পুরু দিকটা আছে, পুরু, এই যে পুরু দিকটা আছে, পুরু দিকটাকে আমি একটু মার্কিং করি। এই যে এটাকে হলুদ দিয়ে মার্কিং করে দেখো, এই যে পুরু দিকটা আছে, পুরু, হ্যাঁ, এই যে পুরু দিকটা আছে, এই পুরু দিকটার সম্পর্কে একটা কথা বলি তোমাদের। সেটা কি? সেটা হচ্ছে এই পুরু দিকটা তৈরি হয় কি দিয়ে? এই পুরো দিকটা তৈরি হয় কি দিয়ে? এই পুরো দিকটা তৈরি হয়
কিউটিন এবং সুবেরিন দিয়ে। কি কি দিয়ে? কিউটিন প্লাস সুবেরিন। সুবেরিন, এই দুইটা দিয়ে তৈরি হয় এই পূর্ব দিকটা। ঠিক আছে, তোমাদের এমসিকিউ আসতে পারে কিন্তু, কিউটিন এবং সুবেরিন এগুলো দিয়ে তৈরি হয় এই পুরো দিকটা। এই দুইটা দিয়ে তৈরি হয়ে একটা নাম হয়ে যায়, সেই নামটা কি হয়? কিউটি। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু কিউটিকল জিনিসটা কি এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে কিউটিকল জিনিসটা কি? কিউটিকল হচ্ছে কিউটিন এবং সুবেরিনের মিশ্রিত যেটা তৈরি হয়, যে জিনিসটা তাকে বলা হয় কিউটিকল। তাহলে কিউটিকল। উদ্ভিদের যে কাণ্ড, সেই কাণ্ডটা কি দ্বারা গঠিত? কিউটিকল দ্বারা গঠিত। সেই কিউটিকলটা আবার কি কি দ্বারা গঠিত? কিউটিন এবং সুবেরিন দ্বারা গঠিত। সুবেরি। ঠিক আছে, তাহলে তোমরা পুরো এপিডার্মিস সম্পর্কে আইডিয়া যেটা, সেটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি? ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, এখন এখানে কিউটিকল সম্পর্কে একটু জানাবো তোমাদের। আমি সবগুলো আবার একটু রিভাইজ দেবো, সমস্যা নাই, এবং কিউটিকল সম্পর্কে তোমাকে একটু জানাই হালকা পাতলা। ঠিক আছে, কিউটিকল, হ্যাঁ, কিউটিকলের একটা কথা শোনা, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এরা পানি বের হতে দেয় না। ঠিক আছে, এরা কি করতে দেয় না? পানি, পানি, বের হতে দেন। হ্যাঁ, বের হতে দেয় না। পানি বের হতে দেয় না। এবং কি করে জানো, পানি, যে পানিটা থাকে, হ্যাঁ, আহ, পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। হ্যাঁ, মানে যে পানিটা উদ্ভিদের, মনে করে যে উদ্ভিদের কাণ্ড, ঠিক আছে, যে এরকম উদ্ভিদ, এই যে উদ্ভিদের কাণ্ডটাই তো এখানে কি হয়, কিউটিকল থাকে না এই যে কাণ্ডের এই জায়গাটাতে। এই দেখো কিউটিকল থাকে কোথায়? কাণ্ডের এই জায়গাতে কিউটিকল থাকে, তাই না? কাণ্ড থাকে। কাণ্ডটা আমি একটু কালার করে দিই, কাণ্ডের মতন কালার করি। কাণ্ডের কালার কই? এটা কোনো কাণ্ড, এটা একটা কাণ্ড, ঠিক আছে। এই কাণ্ডেতে কি থাকে? কিউটিকল থাকে, ঠিক আছে। এই কিউটিকলটাই মানে যখন থাকে, এটা কি করে, এই উদ্ভিদের ভেতর থেকে পানি বের হতে দেয় না। ঠিক আছে, এখন যদি পানি বের হতে না দেয়, আবার উপর দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়, পানি জমতেও দেয় না। ঠিক আছে, এই জন্য কি হয় জানো, তাই এই জায়গাগুলোতে ছত্রাক বংশবৃদ্ধি করতে পারে না। কি পারে না? ছত্রাক, এই যে এই জায়গাগুলোতে ছত্রাক বংশবৃদ্ধি, এগুলো তোমাদের বইতে নেই, হ্যাঁ, বংশবৃদ্ধি করতে পারে না। হ্যাঁ, এগুলো একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি তোমাদের আমি। আমাদের প্রশ্ন আসতে পারে না যে ছত্রাক দেখবা, অনেক অনেক উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলোতে মানে বিভিন্ন ছত্রাক জমে যায়। খেয়াল করবা, উদ্ভিদ যখন মারা যায় বা উদ্ভিদ যখন একদম বুড়ো হয়ে যায়, তখন কিন্তু ছত্রাক জন্মায় ভিতরে ভিতরে, দেখবা ছত্রাক সাদা 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 সাদা। ঠিক আছে, কিন্তু যে উদ্ভিদগুলো সতেজ, কখনো দেখেছো উদ্ভিদের গায়ে ছত্রাক জমতে? খেয়াল করে দেখো তো, তাই না? তোমাদের প্রশ্ন আসতে পারতো তো যে স্যার, ছত্রাক জমে দেখি, আবার কিছু কিছু দেখি জমে না, কেন? কারণ হচ্ছে এটাই, যদি উদ্ভিদের কিউটিকল দুর্বল হয়ে যায়, উদ্ভিদের কিউটিকল কমে যায়, তখন ওই জায়গাতে কি হয়, পানি জমে। আর পানি জমে ওই জায়গায় কি হয়, ছত্রাক তৈরি হয়। ঠিক আছে, ছত্রাক তৈরি হয়। কিন্তু দেখবা যে নর্মাল উদ্ভিদ গুলো থেকে কিন্তু কোনো ছত্রাক তৈরি হয় না, তাই না? খেয়াল করেছো না তোমরা, যে কোনো ছত্রাক তৈরি হয় না? তাহলে ছত্রাকের এই জিনিসটা একটু খেয়াল রেখো, ঠিক আছে, ছত্রাক এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। আচ্ছা, মাথায় রেখো আর কি, জাস্ট এই জিনিসটা তোমরা জানলা। তাহলে এখান থেকে দেখো তোমরা কি কি পড়ালাম। এখনো যদি শেষ হয় নাই, এখন একটু দেখো এই যে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র এটা কি করে? এক সারি প্যারেনকামা কোষ দ্বারা গঠিত। আর বটগাছগুলো হচ্ছে একাধিক থাকে। আর এটা দুইটা কি কি, এপিডার্মিস এবং এপিব্লেমা। এপিডার্মিস থাকে কাদের? কাণ্ডের ক্ষেত্রে। বাইরের দিকে বেশি পুরু, ভেতরের দিকে পাতলা। আর এই যে পুরো অংশটা কি দ্বারা তৈরি? কিউটিন এবং সুবিরিন দ্বারা তৈরি। কিউটিন এবং সুবিরিন দ্বারা কি তৈরি হয়? কিউটিকল। এই কিউটিকল। কিউটিকলটা কি করে? পানি বের হতে দেয় না। পানি বের হতে দেয় না, যার কারণে কি হয়, ওই জায়গাটাতে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। বাইরে থেকে যদি পানি আসেও, সেটা পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। তো ওই জায়গায় কি হতে পারে না, ছত্রাক বংশবৃদ্ধি করতে পারে না। আমি কিন্তু একটা রিভাইজ দিয়ে দিলাম ছোটখাটো একটা। আচ্ছা, এখন আমরা একটা স্পেশাল কোষ সম্পর্কে জানবো, কয়েকটা কোষ সম্পর্কে জানবো, ঠিক আছে। জি স্যার। একটা কোষ নাম হচ্ছে, নামটা হচ্ছে বুলি ফর্ম। দেখো তোমাদের বইতে আছে বুলি ফর্ম, হ্যাঁ, কোষ পেয়েছো? তোমাদের বইয়ের মধ্যে আছে যে বুলি ফর্ম কোষ। একটু খুঁজে পেলে বলবে। ওই তোমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্র জায়গাটা বের করো বই থেকে, এবং কত পেজে বের পেলে একটু জানাই আমাকে। তাহলে বুলি ফর্ম কোষ, ঠিক আছে, এটা মনে রাখার নিয়ম আছে এখানে। তো তোমাদের এখান থেকে কি প্রশ্ন আসবে জানো, যে কোন কোন উদ্ভিদে বুলিফর্ম কোষ পাওয়া যায়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার বুলিফর্ম জিনিসটা কি, বুলিফর্ম কোষ জিনিসটা কি, তাই না? সবার মাথায় কোশ্চেন আসে না স্যার, বুলিফর্ম কোষ জিনিসটা কি? বুলিফর্ম মানে হচ্ছে যে পানি সঞ্চয় করে রাখে। ঠিক আছে, মানে একটা ফোসকা, ফোসকা টাইপের। বুলিফর্ম মানে হচ্ছে ফোসকা।
হ্যাঁ, বুলিফর্ম মানে হচ্ছে ফোসকা। ঠিক আছে, এবং এই ফোসকার মধ্যে কি থাকে? মানে ভালো থাকে। সঞ্চয় সঞ্চয় করে রাখে, পানি সঞ্চয় করে। দেখবা যে তোমাদের বডিতে যদি কোনো ফোসকা পড়ে ওর মধ্যে কি থাকে, সেটা গেলে দেখবে পানির মতন বের হয় না? তাহলে বুলিফর্ম কোষগুলো হচ্ছে ওরকম, যে ফোসকার মতন, ছোট ছোট ফোসকার মতন পানি সঞ্চয় করে রাখে। তোমাকে বুলিফর্ম কোষটা পেয়েছো তোমাদের বইয়ে? বুলিফর্ম কোষ খুঁজে পেয়েছো? তোমাদের বইতে আছে কিন্তু এটা, বুলিফর্ম কোষ। খুঁজে পেলে বলো কোথায় পেয়েছো। এখন তোমাদের প্রশ্ন আসবে যে বুলিফর্ম কোষ কোন কোন উদ্ভিদে পাওয়া যায়। বুলিফর্ম কোষ কোন কোন উদ্ভিদে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমি মনে রাখি কি দিয়ে? অভাগা দিয়ে। অভাগা, অভাগাতে বুলিফর্ম কোষ পাওয়া যায়। তখন বলবো অভাগা মানে কি? অ দ্বারা হচ্ছে আখ, ঠিক আছে, অ দ্বারা হচ্ছে আখ, ঠিক আছে। অ দ্বারা হচ্ছে ভুট্টা, ভুট্টা, ঠিক আছে। আর গ দ্বারা হচ্ছে গম। আখ, ভুট্টা, গম, এই কম। তিনটাতে কি পাওয়া যায়? এই বিলিফর্ম কোষ পাওয়া যায়। তোমাদের বইতে একটু খুঁজে বের করো, এপিডার্মাল টিস্যু তন্ত্র এই জায়গাটাতে আছে। আমি গতকাল যে পর্যন্ত পড়িয়েছি বইতে, তারপরেই দেখো খুঁজে পাবে। ঠিক আছে, এপিডার্মাল টিস্যু তন্ত্র। আচ্ছা, বুলিফর্ম কোষ, তাহলে বুলিফর্ম কোষ সম্পর্কে জানলাম কি, যেটা মানে হচ্ছে ফোসকা পানি সঞ্চয় করে। তারপর আহ অভাগা মানে হচ্ছে কোন কোন জায়গায় পাওয়া যায়, কোন কোন উদ্ভিদে পাওয়া যায়, আখ, ভুট্টা, গম। ঠিক আছে, এখন আরেকটা কোষ আছে, সেটার নাম হচ্ছে মাইরোসিন কোষ। তোমরা একটু দেখো তো, তোমাদের বইয়ে আছে মাইরোসিন কোষ, এটা পাওয়া যায় সরিষাতে। ঠিক আছে, দেখো তোমাদের বইয়ের মধ্যে তোমরা পাবে। একটা কোষের নাম হচ্ছে মাইরোসিন কোষ, এটা লিখে ফেলি। কোষের নাম হচ্ছে মাইরোসিন কোষ। ঠিক আছে, আমি কিন্তু খুব সহজ করে বলছি, তোমাদের বইতে কিন্তু এই কথাগুলো নেই। তোমরা পড়ার মতন করে পড়ো না, তোমরা জানার জন্য পড়ো যে জিনিসটা কি। হ্যাঁ, জানার জন্য পড়ো, তখন দেখবে মনে থাকে। হ্যাঁ, তখন দেখবা যে এক বন্ধু আরেক বন্ধুর নামে যখন দেখবা দুর্নাম করে, কি একবার বললে কিন্তু মনে থাকে, থাকে না? তো জিনিসগুলো কেন মনে থাকে? তুমি যখন জানার জন্য শুনতেছো, জানার জন্য ওই ছেলেটা কেমন, ওই মেয়েটা কেমন, তুমি জানার জন্য শুনতেছো, তো এর জন্য তোমাদের মনে থাকে। ঠিক আছে, যদি তুমি মুখস্থ করার জন্য শোনো, তখন দেখবা যে মনে নাই। ঠিক আছে, ওকে। তাহলে মাইরোসিন কি? মাইরোসিন জিনিসটা কি? মাইরোসিন হচ্ছে একটা এনজাইম। ঠিক আছে, মাইরোসিনটা কি? একটা এনজাইম। এনজাইম, মাইরোসিন হচ্ছে একটা এনজাইম। হ্যাঁ, এনজাইম। এই মায়োসিন এনজাইমটা, হ্যাঁ, যেই মানে এই এনজাইমটা যে কোষে থাকে তাকে বলা হয় মায়োসিন কোষ। সোজা কথা, এই মায়োসিন এনজাইম যে কোষে থাকে তাকে বলা হয় মায়োসিন কোষ। এই কোষটা এটা কোথায় পাওয়া যায়? সরিষাতে পাওয়া যায়। বইটা খুঁজে পেয়েছো? সরিষা, সরিষাতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। এই তো, তোমরা কিন্তু অনেক কিছু শিখে গেলে, অনেক কিছু কিন্তু জেনে গেলে। এখন এপিডার্মালে আরো কিছু জিনিস থাকে, আরো অনেক কিছু জিনিস থাকে, বুঝছো? যেমন একটা ছোটখাটো উদাহরণ দিই, যেমন কি থাকতে পারে আরো। উম, বিভিন্ন লোম থাকে, রোম। ঠিক আছে, রোম বলতে পারো। মানুষের যেরকম লোম থাকে, উদ্ভিদে কি থাকে? রোম। হ্যাঁ, রোম। এটাকে আরেকটা নাম দেওয়া যায় ট্রাইকম। এটা আরেকটা নাম কি? ট্রাইকম। ঠিক আছে, মানুষের উদ্ভিদে কি থাকে? রোম থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রাইকম। তাহলে মূলে যদি কোনো রোম থাকে তাকে বলা হয় মূল রোম। কাণ্ডে যদি কোনো রোম থাকে তাকে বলা হয় কাণ্ড রোম। ঠিক আছে, তাহলে কি কি থাকে, উদাহরণ কি কি? মূল, রোম, এটা কি? কাণ্ড থাকলে কি বলবো? কাণ্ড রোম। কাণ্ডে থাকলে বলবো কাণ্ড রোম। ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এপিডার্মাল টিস্যু থেকে জানতে হবে। দেখো এই জিনিসগুলো কিন্তু সোজা, মানে কঠিন কিছুই না। বলিফর্ম কোষ কোথায় পাওয়া যায় প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, এগুলো কিন্তু আসলে সিরিয়াস, এগুলো প্রশ্নগুলো আসে পরীক্ষায়। পানি সঞ্চয় করে রাখে মাইরোসিন কোষ, উদাহরণ কি? ঠিক আছে, রোম ট্রাইকোমের উদাহরণ। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় চলে আসবে, তোমাদের অবশ্যই অবশ্যই লাগবে। আচ্ছা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, যেটা তোমাদের পরীক্ষায় চলে আসে। এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা তোমাদের পরীক্ষায় চলে আসে। সে টপিকটার নাম কি? সে টপিকটার নাম হচ্ছে যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। সে টপিকটার নাম হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। তাহলে আমি পার্থক্যের জন্য সুন্দর একটা ছক বানিয়ে, তোমরা তোমাদের খাতার মধ্যে একটা ছক বানিয়ে ফেলো। হ্যাঁ, এই যে একটা ছক বানিয়ে ফেলি খাতার মধ্যে সুন্দর করে। তোমরাও যারা লিখছো তারা একটা সুন্দর ছক বানিয়ে ফেলো। ওকে,
আমার মোটামুটি দাগানো হয়ে গেছে। এখন লিখে যাব আর তোমরাও আমার সাথে সাথে লিখে যাবে। ওকে, এখানে লেখো বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য। আমরা পার্থক্য শিখবো। এটা প্রথমটা হচ্ছে বৈশিষ্ট্য, তারপর এখানে প্রথমটা পয়েন্টে লেখো ভাজক টিস্যু। ভাজক টিস্যু। তারপরটা লেখো স্থায়ী টিস্যু। তারপরটা কি লিখবে? স্থায়ী টিস্যু। টিস্যু। ওকে। হ্যাঁ, স্থায়ী টিস্যু। এই যে লিখলে, এখন আমরা এই দুটোর পার্থক্যটা সুন্দর করে পড়ে ফেলবো। প্রথম পার্থক্য হচ্ছে বিভাজন ক্ষমতা। আমাদের জানতে হবে এই দুটোর মধ্যে কার বিভাজন ক্ষমতা কেমন। বিভাজন ক্ষমতা, বিভাজন ক্ষমতা, ঠিক আছে। তাহলে ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা একটা সুন্দর মতন প্লাস চিহ্ন দিয়ে দেবো, এই যে রাইট চিহ্ন দিয়ে দেবো, তার মানে এর বিভাজন ক্ষমতা আছে। এর কি বিভাজন ক্ষমতা আছে। আর আছে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা কি দিয়ে দেবো? পজ দিয়ে দেবো, এই যে বিভাজন ক্ষমতা নেই, এই বিভাজন নেই। ক্ষমতা নেই। তাহলে ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা আছে, স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা নেই। ওকে, এখন আমরা নেক্সট পয়েন্টে যাই। যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে এর প্লাস্টিড। ঠিক আছে, কোনটায় কোন প্লাস্টিড থাকে। প্লাস্টিড, কোনটায় কেমন প্লাস্টিড থাকে, খুব সহজ করে দিচ্ছি কিন্তু আমি তোমাদের। তাহলে প্রথমটার ক্ষেত্রে যে প্লাস্টিড থাকে সেটা হচ্ছে বলা হয় প্রো প্লাস্টিড। কি বলা হয়? প্রো প্লাস্টিড। প্রো মানে কি? বায়োলজি ভাষায় প্রো মানে কি বলতো? আদি। প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি। ভেরি গুড, এই ছেলেটা পড়াশোনা করছে। আদি, প্রো মানে হচ্ছে আদি, হ্যাঁ। আর এইটার ক্ষেত্রে কোন প্লাস্টিড থাকবে? উন্নত প্লাস্টিড। উন্নত, উন্নত প্লাস্টিড, ওটা হচ্ছে আদি প্লাস্টিড। এটা ক্ষেত্রে লিখবা উন্নত প্লাস্টিড। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তারপরের পার্থক্যটা জানবো, 3 নম্বর পার্থক্য। ঠিক আছে, 3 নম্বর পার্থক্য বলেছে কোষ গহ্বর। ঠিক আছে, কোষ গহ্বর। তোমরা এখন আমাকে বলবা যে আমাদের কমন সেন্স কি বলে, ভাজক টিস্যুতে কোষ গহ্বর থাকবে নাকি স্নায়ু টিস্যুতে থাকবে? তোমাদের কমন সেন্স কি বলে? কোষ গহ্বর তো বুঝো, কোষের ভেতরে যে ফাঁকা জায়গা থাকে ছোট ছোট, তাই না? দেখেছো না তোমরা? হলো ওই ওই যে জায়গাগুলো কোষ গহ্বর বলে। তাহলে কোথায় থাকবে কোথায় থাকবে না বলো তো, কেউ মানে নিজের লাক ট্রাই করো তো। ভাজক টিস্যুতে অপশন দুইটাই, তাই না? একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। হ্যাঁ বা না বলো, ভাজক টিস্যু থাকবে নাকি স্থায়ী টিস্যুতে, বলো। আর স্থায়ীতে থাকবে। স্থায়ী টিস্যুতে থাকবে, ভাজকে থাকবে না। ছেলেটা চালাক আছে, ছেলেটা দেখে ফেলছে যে আমি লাল রং চুজ করছি, তাই না? এটা দেখে বুঝে ফেলছে যে না, তার যখন লাল রং চুজ করছে তার মানে প্রথমটাতে ক্রস, পরেরটাতে রাইট। ঠিক আছে, তার মানে স্থায়ী টিস্যুতে কোষ গহ্বর থাকবে। এই যে আলোচনা গুলো করছি, এই দুটো পার্থক্য কিন্তু পরীক্ষা চলে আসবে। আর এই যে ক্লাসটা যারা করছো সুন্দর করে, তাদের কিন্তু অনেক উপকার হচ্ছে। পরীক্ষার সময় দেখবা যে তোমার এই ক্লাসটা করার কারণে এই প্রশ্ন যখন আসবে ইজিলি তোমরা অ্যান্সার দিতে পারবে, ইজিলি। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্টটা আরো সহজ। একটা হচ্ছে বিভিন্ন খরিত বস্তু, বিভিন্ন ক্ষরণ হয় কিনা, ক্ষরণ। খরিত বস্তু, খরিত বস্তু মানে বিভিন্ন খরিত বস্তু পাওয়া যায়, মানে খরণকৃত বস্তু, একটা জায়গা থেকে নিঃসরণ হচ্ছে, খরণ হচ্ছে, এরকম জিনিস ভাজকে পাওয়া যাবে নাকি স্থায়িত্ব পাওয়া যাবে বলো তো? কার কমন সেন্স কি বলে কোনটা থেকে খরণ হয়? পারবে না কেউ? মানে আন্দাজে বলো। স্যার, স্থায়ী থেকে ক্ষরণ হয়। হ্যাঁ, স্থায়ী থেকে খরণ হয়। এটা পারছো কেন তুমি বলো তো? স্থায়ী থেকে খরণ হচ্ছে কিন্তু ভাজক থেকে খরণ হচ্ছে না। ঠিক আছে। ওকে, নেক্সট যে পয়েন্ট আমরা শিখবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস। কোনটা নিউক্লিয়াস কেমন? তোমাদের বইতে লেখা আছে, দেখো নিউক্লিয়াস। কোনটার নিউক্লিয়াস কেমন আমাকে বলো তো। স্যার, ভাজকের কোনটার নিউক্লিয়াস নিউক্লিয়াস বড়। কেমন? গুড, ভাজকের নিউক্লিয়াসটা বড়। আর তার মানে পরেরটা কি হবে? এটা হচ্ছে যদি বড় হয় পরেরটা অটোমেটিক ছোট। ছোট হবে। এখন বড় ঠিক, হ্যাঁ বড় ঠিক আছে, কিন্তু কোথায়? কোষের কোথায়? ভাজকের টিস্যু মানে নিউক্লিয়াসটা বড় ঠিক আছে, কিন্তু কোষের কেন্দ্রে থাকে। কেন্দ্রে মানে কেন্দ্রে। কোষের একদম মাঝে থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে কোষের পরিধির দিকে থাকে, পরিধির দিকে। ঠিক আছে, পরিধির দিকে। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক সুন্দর পারছো, সবাই পারছো কম বেশি, কিন্তু কেউ হয়তো বলছো কেউ হয়তো বলছো না। আচ্ছা,
ছয় নম্বর পয়েন্ট হচ্ছে এটা সাইটোপ্লাজম। ঠিক আছে, এটা কি? সাইটোপ্লাজম। এখন আমাকে বলতে হবে, ভাজকের সাইটোপ্লাজম, ভাজক তো নতুন কোষ তাই না, ভাজক নতুন কোষ দিয়ে তৈরি, তাহলে এদের সাইটোপ্লাজমটা কেমন হওয়া উচিত? স্যার ঘনীভূত অবস্থায় বলতো। থাকবে। ঘনীভূত, তার মানে ঘন। ছেলেটা খুব ভালো, অনেক সুন্দর এটা গেস করতে পেরেছো। পরীক্ষার সময়, মেডিকেল পরীক্ষার সময় এরকম অনেক প্রশ্ন আসবে যেগুলো তোমাকে গেস করে করে অ্যান্সার করতে হবে, তাই তোমাদেরকে এখনই প্র্যাকটিস করাচ্ছি। তাহলে এটা কেমন হবে? ঘন থাকবে এবং দানাদার থাকবে। দানাদার, ঘন এবং দানাদার থাকবে। আর এদের স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এটা তো তৈরি হয়ে গেছে, অনেক আগে তৈরি হয়েছে এই কোষগুলো। তাহলে এদের ক্ষেত্রে সাইটোপ্লাজমটা হবে পাতলা, এবং এদের কি হবে বলতো? এদের অদানাদার থাকবে, অদানাদার। অদানাদার, ঠিক আছে, মানে তাহলে এর দানাদার ওটা পরেরটা হচ্ছে অদানাদার। তাহলে এটা কিন্তু ইজিলি আমরা বুঝে যাচ্ছে যে এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে পাতলা। এটা মাথায় রাখবে বেশি করে, হ্যাঁ, এটা বেশি করে মাথায় রেখো। ওকে। এখন নেক্সট যেই পয়েন্ট আমরা পড়বো সে পয়েন্টটা কি? সেটা হচ্ছে এদের আন্তঃকোষীয় যে ফাঁকা স্থান। হ্যাঁ, মানে কি? এই যে মনে করো একটা কোষ, এই যে আর একটা কোষ, এই যে আর একটা কোষ, ঠিক আছে, এই যে আর একটা কোষ, ঠিক আছে, এরকম অনেকগুলো কোষ কোষ থাকবে পাশাপাশি, এরকম অনেকগুলো কোষ থাকবে। ঠিক আছে, এরকম অনেকগুলো কোষ থাকবে। এখন এই কোষগুলোর মাঝখানে দেখো, এই দেখো এই যেটা ফাঁকা জায়গা দেখছো, এই যে এরকম ফাঁকা জায়গা, আবার দেখো এই যে ফাঁকা জায়গা, তাই না? এই জি। আন্তঃকোষীয় ফাঁকা জায়গাগুলো থাকে কাদের? থাকে কাদের বলো তো? আন্তঃকোষীয় মানে ফাঁকা জায়গাগুলো থাকে ভাজক টিস্যুর ক্ষেত্রে। ঠিক আছে, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। তাহলে এখানে আমি কি লিখে দিই? এখানে আমি ক্রস দিয়ে দিই, রাইট দিয়ে দিই, এখানে আমি ক্রস দিয়ে দিই। ঠিক আছে, ওকে। জি, স্যার। তাহলে এখানে লেখো, এখানে পয়েন্টটা লিখে লিখবা, পয়েন্টটা লিখবা আন্তঃকোষীয় ফাঁক। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সুন্দর করে পার্থক্য আকারে তোমরা পড়ে নাও, এখনই পড়ে নাও। এই দেখো আমি তোমাদেরকে, এটা কি হয় বাবা? ওকে, আমি এটা একটু নামাই দিই, এটা একটু নামাই দিই। ওকে, এখন তোমাদের এটা বানিয়ে দিই, সুন্দর একটা পার্থক্যের পুরো পেজ জুড়ে একটা পার্থক্য হয়ে গেছে, দেখেছো? আচ্ছা, তাহলে এটা আমি একটু কালার করে দেই। ওকে, এটাকে একটু পার্থক্য আকারে বানিয়ে ফেলি। ওকে, তোমরা সুন্দর করে একটা পার্থক্য আকারের ছক কিন্তু পেয়ে গেলে, তাই না? পার্থক্যের ছক। এখন তোমরা এখান থেকে সুন্দর করে এটা লিখে নিবে, কিন্তু তোমাদেরকে যখন দিয়ে দেবো ওটা লিখে নিবে। ওকে। আচ্ছা, এখন তোমাদের নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু কয় প্রকার বলো তো আমাকে একটু? তোমাদের স্যার স্থায়ী তিন টিস্যুর প্রকার। প্রকার ভেদ বের করো। 3 প্রকার, ভেরি গুড। কি কি? স্থায়ী টিস্যু, হ্যাঁ, স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। একজন বলেছো, শ্রাবণ বলেছো যে 3 প্রকার। এখন আমাকে বলতে হবে এই 3 প্রকার কি কি প্রকার আছে। হ্যাঁ, কি কি প্রকার আছে 3 প্রকার? প্রথমত হচ্ছে সরল টিস্যু। প্রথমত কি আছে? সরল টিস্যু। তারপরে আছে, সরল যেহেতু আছে এর সাথে কি থাকবে? স্যার জটিল। সরল যেহেতু আছে তার সাথে জটিল থাকবে। আর সবার শেষ হচ্ছে ক্ষরণকারী। ক্ষরণকারী, ক্ষরণকারী, ঠিক আছে, সরল, জটিল, ক্ষরণকারী। এখন আমরা কিন্তু অলরেডি এই সরল এবং জটিল সম্পর্কে পড়ে এসেছি, আমাদের 9-10-এ আমরা পড়ে এসেছি, ঠিক আছে, আর তোমাদের ছিল হয়তো, তোমরা হয়তো পড়েছো। সরলের মধ্যে 1 নম্বরে হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা। 1 নম্বরে হচ্ছে, হ্যাঁ, প্যারেনকাইমা, প্যারেনকাইমা। 2 নম্বরে ছিল কে? কোলেনকাইমা, ফ্লোরেনকাইমা। কোলেনকাইমা, ঠিক আছে। তারপরে ছিল স্ক্লেরেনকাইমা, সবার শেষে ছিল স্ক্লেরেনকাইমা।
রেন, স্ক্লেরেন, কাইমা। ঠিক আছে। আচ্ছা, জটিলের মধ্যে কে কে ছিল এটা কি তোমাদের মনে আছে? জটিলে কে কে ছিল? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নেই, আমি আছি মনে করানোর জন্য। এক নম্বরে ছিল জাইলেম। ঠিক আছে। আর দুই নম্বরে ছিল ফ্লোয়েম। এখন তোমরা বলতে পারো, স্যার এই মাঝখানে একটু ফাঁকা রেখেছেন কেন? এই মাঝখানে একটু ফাঁকা রেখেছেন কেন? জাইলেম, এটার কাজ লিখে রাখি শর্টকাট ভাবে, যে এরা কি করে? পানি পরিবহন করে। তো উদ্ভিদের পুরো বডিতে, হ্যাঁ, বা পুরো বডিতে যে পানি পরিবহন করা লাগে, এই কাজটা করছে কে? জাইলেম। জাইলেম। হ্যাঁ, গুড। আর ফ্লুয়েম কি করে? খাদ্য, খাদ্য পরিবহন। দেখো, অল্প ভাষায় তোমাদের কিন্তু অনেক কিছু বলে ফেলেছি। যে জটিল টিস্যু হচ্ছে দুই ধরনের, জাইলেম আর এটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে জাইলেম কি করে? পানি পরিবহন। ফ্লোয়েম কি করে? খাদ্য খাদ্য পরিবহন। পরিবহন। আর ক্ষরণকারী টিস্যু হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, ক্ষরণকারী টিস্যুটা একটু লিখবো। ক্ষরণকারী টিস্যু কি কি আছে বলো তো? মানে বইতে আছে না ক্ষরণকারী টিস্যু? এক নম্বরে হচ্ছে তরুক্ষীয় টিস্যু। তরুক্ষীয় টিস্যু। ঠিক আছে, তরুক্ষীয় টিস্যু। আর দুই নম্বরে হচ্ছে গ্রন্থি টিস্যু। গ্রন্থি টিস্যু, এগুলো ডিটেলস তোমাদের লাগবে না। কিন্তু ডিটেলস তোমাদের লাগবে না। একটা হচ্ছে তরুক্ষীয় টিস্যু আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। তাও তোমরা একটু জানার জন্য বই থেকে একটু পড়ে নিতে পারো, বই থেকে একবার রিডিং পড়ে নিতে পারো, যে স্যার তো পড়াইলো এই দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মানে কি। ঠিক আছে, তরুক্ষীয় টিস্যু মানে কি আর এই গ্রন্থি টিস্যু মানে কি, একটু দরকার হলে বই থেকে দেখে নিতে পারো। দেখো, তোমাদের কিন্তু সুন্দর মতো একটা প্রকারভেদ পড়িয়ে দিয়েছি আমি। এখন তোমাদের একটা ছবি এঁকে দিই, তাহলে আরো ক্লিয়ারলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যে কোনো সময় কেটে যাবে, বুঝছো? যদি কেটে যায় তাহলে আমি আবার লিঙ্ক দিতে পারবো না। তো শ্রাবণ একটু লিঙ্ক দিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা স্যার। গুড। এটা মনে করো একটা গাছ আঁকতেছি, হ্যাঁ। ট্যাবে গাছ আঁকা একটু মুশকিল হয়ে যায়। ঠিক আছে। ওকে। হ্যাঁ, সবুজ কোথায়? এরকম মনে করো গাছ আঁকতেছি। ঠিক আছে, এই যেটা গাছ। ওকে। এখন তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, কিছু তীর চিহ্ন দেবো আমি। কিছু তীর চিহ্ন দেবো, এই তীর চিহ্নগুলো খেয়াল করো। তীর চিহ্নগুলো কি কালার দিলে ভালো হয়? গোলাপি দিয়ে দিই। ঠিক আছে। এই যে দেখো, তীর চিহ্নগুলো দেখো, এই যে যাচ্ছে। ঠিক আছে, এই যে যাচ্ছে, এই যাচ্ছে, এই যে যাচ্ছে। ঠিক আছে, এই যাচ্ছে, এই যে যাচ্ছে। এখন এটা হচ্ছে, এই যে তীর চিহ্নগুলো আঁকলাম, এই তীর চিহ্নগুলো হচ্ছে জাইলেম। তীর চিহ্নগুলো হচ্ছে জাইলেম। মানে মাটি থেকে যে পানিটা তুমি নিচ্ছ, মানে উদ্ভিদটা নিচ্ছে, এই কাজটা করতেছে কে? জাইলেম। স্যার ঠিক আছে। জাইলেম। তাহলে দেখো, এই যে জাইলেম হচ্ছে পানি পরিবহন। দেখো, ছবি আঁকার সাথে সাথে তোমরা কিন্তু একদম ক্লিয়ার। ছবি, কালার আর তীর চিহ্ন দেখেই তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ যে এটা কি? পানি। পানি যাচ্ছে। হ্যাঁ, এই যে পানি যাচ্ছে, এবং এটা যে যাচ্ছে, এটা কে যাচ্ছে? জাইলেম যাচ্ছে। ঠিক আছে। এখন এই পানিটা কোথায় যায় বলো তো? পাতায় যায়। কোথায় যায়? পাতা। পাতায় যায়। পাতায় যায়, এই যে এটা হচ্ছে পাতা। এই জায়গাটা হচ্ছে পাতা, পাতায় যাচ্ছে। তাহলে পাতায় যে যাচ্ছে, পাতায় যাওয়ার পরে পানি যখন পাতায় যায় কি তৈরি হয়? খাবার তৈরি হয়, তাই না? এই স্যার খাবারটা সালোক পুরো সংশ্লেষণ। বডিতে, হ্যাঁ, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি হচ্ছে। এই খাবারটা পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে, খাবারটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তার জন্য আমি আর সব জায়গায় তীর চিহ্ন দিতে পারলাম না, আমি তীর চিহ্নটা এভাবে দিলাম। এই যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, কার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে? ফ্লোয়েমের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, ফ্লোয়েমের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। তাহলে জাইলেমের তীর চিহ্ন কিন্তু একদিকে, কিন্তু ফ্লোয়েমের তীর চিহ্ন হচ্ছে চারদিকে, তাই না? সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই কাজটা করতেছে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের কাজ কি? খাদ্য পরিবহন পরিবহন করা। করে। ফ্লোয়েমের কাজ কি? খাদ্য পরিবহন করা। ঠিক আছে। তোমাদের এই জিনিসগুলো কিন্তু আমি মনে করি ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। তাহলে আহ তোমাদের যে হোমওয়ার্ক থাকবে, কি তোমাদের পরের ক্লাসে হোমওয়ার্ক কি থাকবে? পরের ক্লাসে হোমওয়ার্ক থাকবে এই জাইলেম ফ্লোয়েমের পুরো সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদের পড়ে রাখতে হবে। তোমাদের ক্লাস তাহলে এই পর্যন্ত আমি নেবো, বেশি নিলাম না। আহ তোমাদের আর দুটো বা একটা ক্লাসের মধ্যে শেষ করে দেবো, হ্যাঁ, এই বুধবার আর শুক্রবার মিলে শেষ হয়ে যাবে। তাহলে
তোমাদের কাজ কি, হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে প্যারেনকাইমা, কোলোরেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, জাইলেম ফ্লেম, এই পাঁচটা জিনিস বই থেকে সুন্দর মতো রিডিং পড়ে নেবে। কোনো কিছু না বুঝলে আমাকে জানাবে, ঠিক আছে? পরের ক্লাসে আমাকে জানাবে, স্যার আমি এই জিনিসটা বুঝতে পারিনি। বুঝতে পারছো? এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে, সিকিউ আসবে না। সিকিউ আসবে না, শুধুমাত্র এমসিকিউ আসবে। ঠিক আছে? তোমার আমি মনে করি জাইলেম ফ্লেম জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, তাই না? জাইলেম ফ্লেম জি জিনিসটা স্যার। এই ছবিটা মনে রাখলে কিন্তু জাইলেম ফ্লেম একদম ক্লিয়ার। এই যে জিনিসটা যদি আমি এখন 2 ঘন্টা ধরে বুঝাতাম তোমাদের, তোমরা ভাবতো যে কি না কি, কিন্তু দেখো কত সহজ একটা জিনিস এক কথা বুঝিয়ে দেওয়া যায়। এই কথাগুলো কেন যে আমাদের টিচাররা অনেকক্ষণ ধরে কি যে পড়ায়, এখন না। ঠিক আছে, জাস্ট কি, পানি পরিবহন, আর এটা হচ্ছে খাদ্য পরিবহন, তাই না? তারপর এই যে তীর চিহ্নগুলো দেখিয়ে দিলেই শেষ। একটা স্টুডেন্ট কত সহজে বুঝে যাচ্ছে জাইলেম ফ্লেমের কাজ, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। আরো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? না স্যার। ইব্রাহিম, তুমি লেট জয়েন করেছো, তোমার কোনো প্রশ্ন আছে? ইব্রাহিম সবসময় কিছু না কিছু না জিজ্ঞাসা করে। স্যার। না আচ্ছা, স্যার। ঠিক আছে। আজকে আজকে ক্লাসটা অনেক সহজ ছিল কিন্তু। তোমরা আজকে ক্লাসের নোটটা অবশ্যই করে নিবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, তাও তোমরা একটু করে নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন নাই যেহেতু, তাহলে আজকে শেষ করি। তাহলে তোমরা বোরিং ফিল জি করবে, স্যার। এতক্ষণ আসলে অনলাইনে পড়াটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, খোদা হাফেজ, নিজে খেয়াল রেখো।